হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলা সেকেন্ড পেপারের একটা রিটেন পার্টের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আজকে আমাদের রিটেন পার্ট নিয়ে একটা ক্লাস। এখন রিটেন পার্টের ক্লাসে আমরা কি দেখবো, তাই না? ভাব সম্প্রসারণ। এখন কি আমি তোমাদের প্রত্যেকটা ভাব সম্প্রসারণ ধরে ধরে পড়াই দিব? না, তা কিন্তু পড়বো না। আচ্ছা, আগে দেখি যে আজকের ক্লাসে আমরা কি কি দেখবো। আজকের ক্লাসে আমরা দেখবো ভাব সম্প্রসারণ, চিঠিপত্র আর প্রবন্ধ রচনা। হ্যাঁ, তো এই টপিকগুলো কিন্তু অত বেশি কঠিন কিছু না, তাই না? যে রিটেন পার্ট কিন্তু সহজও হইতে পারে, আবার কঠিনও হইতে পারে। এটা তোমার উপর ডিপেন্ড করে যে তোমার প্রিপারেশনটা কেমন এবং তোমার কোন জিনিসটা নিয়ে আইডিয়াটা কেমন। যে তোমার যদি এমন হয় যে অনেকে থাকে যে হ্যান্ডরাইটিং খারাপ বা বেশি লিখতে ভালো লাগে না, তাদের কাছে রিটেন পার্টটা খুব প্যারা লাগে। আবার অনেকের হচ্ছে এরকম পেজ ভরে ভরে লিখতেই ভালো লাগে। আর এটা একটা আরেকটা হচ্ছে যে তুমি আসলে জানো নাকি যে কোন জিনিসটা লিখলে কিভাবে লিখলে নাম্বার পাওয়া যায়। কারণ আমাদের একটা অভিযোগ কি যে রিটেন পার্টে তো নাম্বার দেয় না। তো রিটেন পার্টে নাম্বার দেয়, অনেকেই দেয়, কিন্তু নাম্বার দেওয়ার মতো করে আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো এখন আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা এরকম রিটেন পার্ট লিখছি, তাই না? আমাদের ভাব সম্প্রসারণ ছিল, আমাদের চিঠি ছিল, রচনা ছিল। তো আমরা যখন মনে করো 5, 6, 7, 8-এ ছিলাম তখন আমাদের স্কুলের এক্সাম দিছি আমরা। তো স্কুলের এক্সামে কি হতো, আমাদের একটা পরীক্ষায় সিলেবাসে হয়তো 2টা, 3টা, 4টা, 5টা থাকতো মনে করো ভাব সম্প্রসারণ। এখন 3টা, 4টা থাকলে তো আমরা মুখস্থই করে ফেলতাম। আমি তো নিজে মুখস্থ করে ফেলতাম স্কুলে থাকতে, মানে ছোট থাকতে, 6, 7-এ থাকতে। কিন্তু যখন আমি 10-এ উঠলাম, বা এখন তো তোমরা 10-এ বা তোমরা এখন এসএসসি দিবা সামনে, এখন কিন্তু আমাদের সিলেবাসটা হিউজ। সিলেবাসটা হিউজ অ্যাজ ইন আমাদের কোনো স্পেসিফিক সিলেবাসই নাই যে ভাব সম্প্রসারণ আসবে কি কি, সেটা আমরা জানি না। তো তুমি এখন কি করবা? তুমি এখন তোমার সব লেখাপড়া বাদ দিয়ে শুধু ভাব সম্প্রসারণ মুখস্থ করবা? তা তো করবা না, তাই না? তাই হচ্ছে আমরা কি করবো, বা চিঠিপত্রের ক্ষেত্রেও সেম, রচনার ক্ষেত্রেও সেম, যে আমাদের এতগুলা রচনা এবং রচনা এত বড় বড় করে লিখতে হয়, এটা তো আমাদের পক্ষে মুখস্থ করা সম্ভবই না, তাই না? তো আজকের ক্লাসে আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের একটা গাইডলাইন টাইপের একটা ক্লাসে আমি তোমাদেরকে বলে দিব যে কোন জিনিসগুলা কিভাবে কিভাবে লিখতে হয়। ওকে, তো এখন রিটেন পার্টের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, আচ্ছা আমি এখন তোমাদের একটু গাইডলাইন লিখে দিই, ঠিক আছে? লেখাটা বিশ্রী হয়ে গেছে। রিটেন পার্টের জন্য তোমাদের কিছু ইম্পর্টেন্ট আমি কথাবার্তা বলি আগে। ফর রিটেন, একটু ইংরেজি বাংলা মিশাই লিখতেছি, কেউ রাগ করো না, কারণ এটা তো তোমাদের খাতায় লেখা লাগবে, তোমাদের পড়ার লেখা না। এটা হচ্ছে আমি তোমাদেরকে বলতেছি, গাইডলাইন দিচ্ছি সেই লেখা, ঠিক আছে? এই জন্য ইংলিশ বাংলা মিলাই একটু লিখি। পার্ট ফর রিটেন পার্ট ইম্পর্টেন্ট কথা কি, একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তোমার টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, যে তোমার রিটেন পার্টের জন্য এনাফ টাইম রাখতে হবে। কারণ এটা কিন্তু একটা পারফরমেন্স বেসড মার্কস তোমার, যে তুমি মাথায় যত কিছুই থাক তুমি এক্সাম হলে কতটুকু ডেলিভারি দিতে পারছো, কারণ তুমি যেহেতু জিনিসটা মুখস্থ করে যাইতেছো না, মুখস্থ করে যাওয়া সম্ভব না। এবং আমি রেকমেন্ড করবোই না, একদমই করবো না যে তুমি রিটেন পার্ট মুখস্থ করো, কোনোদিন করবো না। তোমরা এখন এসএসসি এক্সাম দিবা, সম্ভব না, ঠিক আছে? তো এই জন্য তোমার মাথা ঠান্ডা রেখে সুন্দর করে লিখতে পারতে হবে। এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের যে ব্যাকরণের পার্টটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলার, এবং রিটেন পার্টের জন্য এনাফ সময় রাখার, এবং সেই সময়টা ভাগ করে নেওয়া। যে রচনার জন্য আমরা অ্যাটলিস্ট আমি তো 1 ঘন্টা সময় রাখতাম, এরকম করে লিখতে হবে, ঠিক আছে? যাতে আমরা টাইম ম্যানেজমেন্টটা ভালো করে করি, ঠিক আছে? তো রিটেন পার্ট কি, যে যথেষ্ট সময় হাতে রাখতে হবে তোমার এক্সাম হলে, কারণ তুমি এক্সাম হলে কি পারফর্ম করে আসছো সেটার উপরেই কিন্তু তোমার টিচার তোমাকে মার্কিং করবেন। সময় হাতে রাখতে হবে। এবার সেকেন্ড কথা কি, আমি বারবার করে বলতেছি যে মুখস্থ করা লাগবে না। মুখস্থ করবা না। কেন? কারণ মুখস্থ করে তুমি কুলাইতে পারবা না। তো এখন তাইলে আমরা করব কি, আমাদের যে প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের আইডিয়া রাখতে হবে। বা একবার হইলেও রিডিং পড়ে যাইতে হবে। এমন যাতে না হয় যে তোমাকে একটা ভাব সম্প্রসারণ দিল, 2টা লাইন লিখে দিছে কবিতার, তুমি কবিতা পড়ে বুঝতেছই না এখানে কি বলা হয়েছে। এটা একটা লজ্জার ব্যাপার না যে তুমি একটা বাংলাদেশের নাগরিক, তুমি একজন বাঙালি, বাংলার 2টা লাইন দেখে তুমি বুঝতে পারতেছো না কি লেখা হয়েছে। কিন্তু এখন যদি তুমি লাইন 2টা বুঝতে পারো যে কি বলা হয়েছে, মনে করো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এই লাইনের মানে তো তুমি বুঝো, তাই না? এখন যদি আমি বলি যে তুমি এই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি নিয়ে 2 পেজ লিখো, তুমি তো লিখতে পারবা, কারণ যে জিনিসটা তুমি বুঝো এই জিনিসটা নিয়ে আমরা আমাদের নিজের ভাষায় তো অ্যাটলিস্ট পৃষ্ঠা ভরায় লিখতেই পারবো সবাই, তাই না? আর যাদের মনে করো এমন যে না আমি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা আপনি বললেন, কিন্তু এটা শুনে তো আমার মাথায় কিছুই আসলো না, আমি তো কিছু লিখতে পারবো না, তাইলে বই থেকে 2-3 বার একটু রিডিং পড়ে নিবা, তাইলে দেখবা আইডিয়া হয়ে গেছে যে কি কি লিখতে হয়। ওকে, তাইলে প্রত্যেকটা টপিক নিয়ে আইডিয়া থাকতে হবে। এখন আইডিয়ার জন্য আমরা কি করবো, আইডিয়ার জন্য আমরা স্পেশালি যেগুলো বোর্ডে আসে সেগুলো আমরা পড়বো, ঠিক আছে? রিডিং পড়বো।
প্রত্যেকটা টপিক নিয়ে ধারণা থাকতে হবে। গেল আমার দ্বিতীয় কথা। থার্ড কথা কি? থার্ড কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস কিভাবে লিখতে হবে সেটার কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে? কারণ নিয়ম, তুমি যদি নিয়ম ফলো করে না লিখো তোমাকে কিন্তু একদম 0 দিয়ে রেখে দিবে। ওকে, তাইলে আচ্ছা পরের পেজে যাই আমি। নিয়ম মেনে প্রতিটা লেখা লিখতে হবে। এখন কোন লেখার কি নিয়ম সেটাই আজকে আমি তোমাদের শিখাবো, ঠিক আছে? এবং লাস্টলি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, না মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, অ্যান্ড সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে প্রত্যেকটা লেখা কিভাবে লিখলে সুন্দর হবে, কিভাবে লিখলে বেশি মার্ক দিবে, এই টিপসগুলা ট্রিক্সগুলা তোমাদের জানতে হবে। কি বলি যে ট্রিক্স ফলো করতে হবে। এখন আমি তোমাদের 4টা পয়েন্ট বললাম, তাই না? এখন 4টা পয়েন্টের প্রথম 2টা কিন্তু তোমাদের হাতে, ঠিক আছে? যে তুমি পরীক্ষার হলে কেমন পারফর্ম করবা এটা তোমার উপর, যে তুমি তোমার সময়টা নিজের মতো করে ভাগ করে নিবা। তোমরা কিন্তু যথেষ্ট বড় হয়েছো, যথেষ্ট স্মার্ট, তো তুমি অনেকগুলো এক্সামও দিয়ে আসছো, তোমার স্কুলের এক্সাম দিছো, টেস্ট দিছো, প্রি টেস্ট দিছো, হয়তো সবার এখন হয় না, প্রি টেস্ট তো সবাই দিছো, অ্যান্ড এরপরেও তোমরা অনেকগুলো মডেল টেস্ট দিবা এসএসসি পরীক্ষার আগে। তো টাইম ম্যানেজমেন্টটা নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। ওকে, অ্যান্ড টপিক নিয়ে ধারণা, এটা তো তোমাদের জন্য বই পড়বা বা গাইড পড়বা বা টেস্ট পেপার পড়বা, পড়ে পড়ে যাতে প্রত্যেকটা টপিক নিয়ে, প্রত্যেকটা ভাব সম্প্রসারণ, প্রত্যেকটা রচনা যেগুলো আগে বোর্ডে আসছে, এটার জন্য কি করবা, সাজেশন কি সাজেশন দিয়ে রাখি তোমাদের। বোর্ডে যা যা আসছে এ যাবৎকাল পর্যন্ত, বোর্ড এর সব রিডিং পড়বা, ঠিক আছে? সব একবার করে রিডিং দিবা, একবার হইলেও রিডিং দিবা। এবং একটা টপিক দেখে, মনে করো তোমার হয়তো সব কিছু রিডিং দেওয়ার টাইম নেই, বইটা খুলবা বা টেস্ট পেপারটা খুলবা, একটা টপিক দেখবা যে এইটা একটা চিঠি আসে, আচ্ছা এই চিঠিটাকে আমি লিখতে পারবো, আমি লিখলে কীভাবে লিখবো? হ্যাঁ, এটা যদি তুমি একবার নিজেকে বলতে পারো আচ্ছা ঠিক আছে আমি এটা এভাবে এভাবে লিখবো, তখন আর তোমার যদি হাতে টাইম না থাকে তোমার ওইটা আর পড়া লাগবে না। কিন্তু যেটা এমন যে তুমি একটা রচনা, সেই রচনা দেখে বুঝতেছো না আল্লাহ আমি এটার পয়েন্ট কী লিখবো, সেটা তোমার একটু দেখে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, বোর্ডে সব কিছু একবার করে রিডিং পড়বা যাতে লিখতে পারো এমন সেন্স যাতে তোমার তৈরি হয়। আজকের ক্লাসে আমরা কি দেখব? আজকের ক্লাসে আমরা দেখব এই 2টা জিনিস, যে 3টা জিনিস আমরা আজকের ক্লাসে পড়বো। কি কি পড়বো? ভাব সম্প্রসারণ, চিঠিপত্র এবং রচনা, এগুলো লেখার নিয়মগুলো কী বা এগুলো কীভাবে লিখতে হয়। এবং ট্রিক্স বলতে কি বুঝাইছি? ট্রিক্স বলতে বুঝাইছি যে কীভাবে লিখলে আমাদের লেখাটা আরও সুন্দর হয় বা কীভাবে লিখলে আমাদের টিচাররা আমাদের আরও বেশি মার্ক দিবেন, ঠিক আছে? তাইলে অনেক বকবক করে ফেলছি, এবার আমরা আমাদের আসল পড়ায় চলে যাই। তো আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে ভাব সম্প্রসারণ কিন্তু আমাদের 2 টাইপের আসে। একটা হচ্ছে যে একটা কবিতাংশের ব্যাখ্যা আসে, যেমন এখানে এই যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তারে তৃণসম দহে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তারপরে আরও কি আছে? গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এই যেরকম হচ্ছে কবিতাংশ থেকে আসে। আরেক টাইপের কি আসে? আরেক টাইপের আসে হচ্ছে আমাদের গদ্যাংশ থেকে। যেমন তার তোমাদের যদি একটু দেখাই, গদ্যাংশগুলো কই? এই যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। অর্থাৎ কিছু আসে যে তোমার একটা কবিতার লাইনের ব্যাখ্যা, আর একটা আসে হচ্ছে নর্মাল একটা লাইন লেখা আছে ওইটার ব্যাখ্যা। এখন তোমাদের যার কাছে যেটা ইজি লাগে তোমরা তো সেটাই দিতে পারবা। অপশন কি থাকে? আমি না ভুলে গেছি অপশন থাকে নাকি। তো কবিতাংশের ব্যাখ্যার জন্য ইজি পার্ট কি, যে তোমরা যদি নিজেরা লাইনটা বুঝো, যে তোমার কবিতার একটা লাইন দেখে তো সরাসরি ওইটা কি সেন্স ইমপ্লাই করতেছে বা কি বলতে চাচ্ছে সেটা সরাসরি বোঝা যায় না, না? তো তুমি ওইটা লিখতে পারবা, যে ওইটা ব্যাখ্যা করে তোমার একটু লেখাটা বড় হবে। আর গদ্যাংশের জন্য ইজি ব্যাপারটা কি, যে গদ্যাংশ দেখে তুমি নিজেই বুঝতে পারবা যে এখানে কি বলা হয়েছে।
আচ্ছা, তাহলে যদি প্রথমে আমরা কবিতাংশে চলে যাই, যে কবিতাংশের ব্যাখ্যা আমরা কিভাবে লিখব। ওকে, ভাব সম্প্রসারণের জন্য ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা প্রবাবলি তোমরা সবাই জানো, যে 3 প্যারায় লিখতে হবে। ভাব সম্প্রসারণ সব সময় 3 প্যারায় লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে না লিখে পরের পৃষ্ঠায় লিখি সুন্দর করে। ভাব সম্প্রসারণ কি করতে হবে? 3 প্যারায় লিখবা। তিন প্যারা কিরকম? মনে করো তোমার এখানে বলা আছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। তাহলে তুমি এখানে কি করতে পারো, তুমি ফার্স্টে লিখবা যে যে অন্যায়, যে একটা অন্যায় করে এবং যে একটা অন্যায়, মানে ফার্স্ট লাইনে হচ্ছে তুমি ফার্স্ট প্যারায়, এমন না যে ফার্স্ট লাইন, বাট 1 লাইন বা 2 লাইনের মধ্যে আমরা ফার্স্ট প্যারাটা শেষ করব। তো কীরকম লিখতে পারি, যে যারা হচ্ছে অন্যায় করে এবং যারা হচ্ছে অন্যায় সহ্য করে দুইজনেই সমান অপরাধী, তাই আমরা যদি একজনকে ঘৃণা করি মানে সেটাই হবে না, আমাদের দুজনকেই সমানভাবে অপরাধীর চোখে দেখতে হবে, দুজনকে সমানভাবে ঘৃণা করতে হবে। এভাবে করে আমরা আমাদের ফার্স্ট প্যারা শেষ করব। তো গেল। তারপর সেকেন্ড প্যারায় আমরা হচ্ছে যেটা বলছি সেটাকে আরও ব্যাখ্যা টানবো, ঠিক আছে? ব্যাখ্যা কিভাবে করতে পারি আমরা, যে এজন্য আমাদের হচ্ছে একটু পড়ে আইডিয়া নিতে হবে যে অন্যায় মানে জিনিসটা যে হচ্ছে একটা অন্যায় করতেছে, সে যেরকম অপরাধী, যে একটা অন্যায় সহ্য করতেছে, মানে সে তো অন্যায়টাকে আরও প্রশ্রয় দিছে, তাই না? সে অন্যায়টাকে আরও বেড়ে যাইতে দিতেছে। তো এরকম করে আমরা হচ্ছে সেকেন্ড প্যারায় বড় করে একটা ব্যাখ্যা লিখবো, এবং এই ব্যাখ্যা কীভাবে লিখবা সেটা তো আমি তোমাদের, মানে ব্যাখ্যায় কী লিখবা এটা তো আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের ধরে বলে দিতে পারবো না, তো এটার জন্য তোমাদের পড়তে হবে। তো তোমরা এখানে যদি আমরা পড়ি যে কী লেখা আছে, যে বাবারে বাবা কি কঠিন কথা লেখা আছে, হ্যাঁ, যে হচ্ছে মানুষের মধ্যে এমন একটা টেন্ডেন্সি আছে যে আমরা হচ্ছে এই যে ঝামেলায় জড়াইতে চাই না, যে মানুষের মধ্যে রয়েছে অন্যায়কে মানিয়ে চলার মানসিকতা। এই মানসিকতার কতখানি ক্ষমাশীলতা, আর কতখানি ভীরুতা, কতখানি সহনশক্তি আর কতখানি পলায়নপরতা বিদ্যমান তা পরিমাপ করা দুঃসাধ্য। অর্থাৎ যে আমরা যে একটা অন্যায়কে প্রশ্রয় দিই, অন্যায়কে প্রশ্রয় কি আমরা এই জন্য দিচ্ছি যে অন্যায় করতেছে আমরা তাকে ক্ষমা করে দিচ্ছি, নাকি আমাদের মধ্যে সেই সাহসটা নেই যে আমরা সামনে থেকে গিয়ে সেই অন্যায়টার মোকাবেলা করব। তো এই যে আমি তোমাদের জাস্ট এখানে ব্যাখ্যা কী লেখা আছে সেটা দেখাইতেছি। তো তোমরা হচ্ছে এটা পড়ে নিবা, বা তোমাদের আরও যেগুলো আছে সেগুলো তোমাদের নিজেদেরই পড়ে নিতে হয়। আমি জাস্ট তোমাদের প্রসেসটা বলতেছি যে ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হবে। তারপরে ভাব সম্প্রসারণের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, যে কবিতার কোট করা যাবে না, ঠিক আছে? কবিতার লাইন লিখব না। এটার মানে কি, আমরা যে রচনা লেখার সময় কবিতার লাইন লিখি না, রচনাটাকে আরও সুন্দর করার জন্য ভাব সম্প্রসারণে আমরা এই কাজটা করব না। কেন করব না? কারণ ভাব সম্প্রসারণে আমরা অলরেডি একটা লাইনকে, কবিতার লাইন হোক একটা গদ্যাংশ হোক, ভাব সম্প্রসারণে আমরা অলরেডি একটা লাইনকে ব্যাখ্যা করতেছি। তো একটা লাইনকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা আরও একটা লাইন নিয়ে আসবো, এটা কিন্তু একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়ে যায়, একটা বিপরীত ব্যাপার হয়ে যায়, তাই না? যে আমরা একটা লাইনকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা আরও কমপ্লিকেট কেন করতেছি জিনিসটাকে, তাই আমরা কোনো কবিতার লাইন লিখবো না। কিন্তু আমরা কি লিখতে পারবো? আমরা হচ্ছে উদাহরণ লিখতে পারবো, ঠিক আছে? উদাহরণ বলতে কীরকম, মনে করো যে আমাদের লাইনটা হচ্ছে যে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। তো এইটা লেখার সময় আমরা এখানে কীরকম এক্সাম্পল টানতে পারবো, যে মনে করো যে যেসব জাতি হচ্ছে পরিশ্রম করছে তারাই হচ্ছে উন্নতি শিখরে পৌঁছাইতে পারছে। যেমন আমরা মনে করো জাপানের উদাহরণ দিতে পারি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে জাপানের এরকম হিরোশিমা নাগাসাকিতে বোমা বিস্ফোরণ হয়ে অনেক মানুষ মারা গেছিল এবং অনেক তাদের আর্থিকও ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু জাপানের মানুষ এত পরিশ্রমী, তারা এত উদ্যমী যে তারা হচ্ছে পরিশ্রমের মাধ্যমে এখন নিজেদেরকে বিশ্বে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বা আমরা হচ্ছে পিঁপড়ার এক্সাম্পল দিতে পারি, যে পিঁপড়ারা হচ্ছে অনেক পরিশ্রমী এবং তারা এত ছোট প্রাণী হয়েও তারা পরিশ্রমের মাধ্যমে সারা বছর পরিশ্রম করে তারা তাদের নিজেদের খাবার সঞ্চয় করে, যাতে শীতকালে তারা সেই খাবারটা ব্যবহার করে চলতে পারে। তারপর মনে কর যদি সততা, মহানুভবতা এই ধরনের কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সাম্পল দিতে পারি। তো এরকম আমরা এক্সাম্পল দিব, ঠিক আছে? এক্সাম্পল দিলে আমাদের এক, যে লেখাটা বড় হবে, দুই, আমাদের লেখাটা আরও সুন্দর হবে, যে জিনিসটা নিয়ে যে আমাদের আসলেও আইডিয়া আছে এই জিনিসটা বোঝা যাবে। তো সেকেন্ড প্যারায় আমরা পুরো জিনিসটা ব্যাখ্যা করব, সেখানে আমরা এক্সাম্পল টানবো, কিন্তু সেখানে আমরা কোনো কবিতার লাইন লিখব না, ওকে? তারপরে উদাহরণ এবং শেষে যাবে উপসংহার। শেষে কি যাবে? শেষে আমরা একটা সুন্দর করে উপসংহার টেনে দিব।
এবং কত বড় করে লিখব? ভাব সম্প্রসারণ তোমার 3 থেকে 4 পেজ লিখলেই মোটামুটি এনাফ। তুমি যদি সময় পাও, যেহেতু জিনিসটাকে কি বলছি আমরা, সম্প্রসারণ মানে একটা জিনিস বড় করা, তোমরা যদি সময় পাও আরও বড় করে লিখতে পারো, বাট আমার কাছে মনে হয় যে 4 পেজ হচ্ছে স্ট্যান্ডার্ড। আমিও এরকমই লিখতাম যে 4-5 পেজ, 4 পেজ 4.5 পেজ এরকম লিখতাম, এবং এরকম লিখেই নাম্বার পাইতাম সবসময় ভালোই, বোর্ডেও ভালো মার্ক পাইছি আলহামদুলিল্লাহ। তো এরকম লিখলেই তোমাদের হয়ে যাবে। ওকে, তো এখানে আমি অনেকগুলো ভাব সম্প্রসারণ দিয়ে রাখছি তোমাদের দেখার জন্য, যাতে তোমরা মানে বুঝতে পারো জিনিসগুলো আরও। তো এখান থেকে তোমরা একটু পড়ে নিতে পারো, এবং আর বোর্ডে কি কি আসে সেগুলো আমি এখানে দিছি তোমাদের জন্য। ভাইরে ভাই বেশি দিয়ে ফেলছি, স্লাইড শেষ হচ্ছে না। এই যে দেখো আরও কি কি আছে, যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তারপরে শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। তো এগুলো সব হচ্ছে তোমাদের বোর্ডে আসছে আগে, সো এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে এই স্লাইডে যেগুলো আছে সেগুলোই একটু ভালো করে পড়ে নিতে পারো, এবং তোমরা অবশ্যই দেখবা যে বোর্ডে কী কী আসছে। আমি কিন্তু বারবার বলতেছি যে তোমাদের জন্য সাজেশন কি, সাজেশন হচ্ছে আজ পর্যন্ত বোর্ডে যা যা আসছে সেগুলোই তোমাদের সাজেশন, সেগুলো থেকেই তোমাদের আসবে। ওকে, তারপরে এই যে গদ্যাংশে যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে, অর্থাৎ যে একটা লাইন ইদানিং আমরা অনেক শুনি না যে জিন্দগি বড়ি হনি চাহিয়ে লম্বি নেহি, যে এই যে বড়ি হনি চাহিয়ে মানে কি, যে তার জীবনে এমন এমন কাজ করতে হবে যাতে তার জীবনটা অনেক বড় হয়। যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, যে এরকম কাজ করতে হবে, বড় বড় কাজ করতে হবে। মানে কারো জীবনটা যদি অনেক লম্বা হয়, সে যদি অনেক দিন বাঁচে, হ্যাঁ, যে তখন কি তার বয়সটা বেশি হবে, তার জীবনের দৈর্ঘ্যটা বেশি হবে। কিন্তু তার জীবনের দৈর্ঘ্য একটা মানুষ বেশি হওয়ার কারণেই কিন্তু মানুষ তাকে মনে রাখবে না। একটা মানুষ যদি 20 বছর বেঁচে এমন কাজ করে রেখে যায় যার জন্য সে একটা ইম্প্যাক্ট ফেলে গেছে পৃথিবীতে, মানুষ তাকে মনে রাখতেছে, মানুষ তার অবদানের কথা মনে রাখতেছে, তার জীবনটা কিন্তু বেশি সাকসেসফুল ছিল, বেশি ইম্প্যাক্টফুল ছিল, রাদার দেন কেউ 80 বছর 90 বছর 100 বছর বেঁচে গেছে কিন্তু সে একদম নর্মালি সাধারণ মানুষের মতো বেঁচে গেছে, সে কিছুই করেনি তার জীবনে। হ্যাঁ, সে ছোট ছিল, ছোট থেকে বড় হয়েছে, লেখাপড়া করছে, চাকরি করছে, বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, শেষ, তার জীবনটা শেষ, ঠিক আছে। কিন্তু মানুষ বাঁচে, এই বাঁচে বলতে কি বোঝানো হয়েছে, এই বাঁচে বলতে বোঝানো হয়েছে তার মৃত্যুর পরের যে বেঁচে থাকা, যে একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরেও আমরা তাকে মনে রাখতেছি নাকি। যেমন এখানে আমরা কি এক্সাম্পল দিতে পারি, মনে করো যে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের কথা বলতে পারি, বা আমাদের এই যে জুলাই আন্দোলনে আমাদের যাদের শহীদ হয়েছে, হ্যাঁ, অনেক ছোট ছোট বাচ্চারা, স্কুলের বাচ্চারা, কলেজের বাচ্চারা, ইউনিভার্সিটির ছাত্ররা শহীদ হয়েছে, তারা কিন্তু খুব অল্প বয়সে মারা গেছে, তাই না? কিন্তু তাদের জীবনটা কিন্তু একটা অমূল্য হয়ে আমাদের কাছে থেকে যাবে, তারা কিন্তু আমাদের মনের মধ্যে অমরত্ব লাভ করেছে। তারপরে আমরা আমাদের সুকান্ত ভট্টাচার্য, কবি সুকান্ত ভট্টাচার্যের এক্সাম্পল দিতে পারি, যে তিনি মাত্র 21 বছর বয়সে মারা গিয়েছেন, কিন্তু তার কবিতা আজও আমাদের উদ্দীপ্ত করে, তার কবিতা পড়ে আজও আমরা হচ্ছে, তার কবিতা আজও মানুষের মনের মধ্যে প্রভাব ফেলে, তাই না? তাহলে তার জীবনটাকে কিন্তু আমরা অনেক বড় বলতে পারি, যেই মানুষটা 100 বছর বেঁচে পৃথিবীতে কোনো ইম্প্যাক্ট রেখে যেতে পারেনি তার চেয়ে। হ্যাঁ, তাইলে দেখো একটা লাইন পড়লে আমাদের মাথায় অনেক থটস আসে, তাই না? তো এগুলাই আমাদের একটু গুছায় সুন্দর করে, এবং আমরা তো আমাদের টেস্ট পেপার থেকে এইগুলো একটু পড়ে নিব, বা স্লাইড থেকে তোমরা পড়ে নিতে পারো। তো এই সব মিলায় কিন্তু আমরা আমাদের ভাব সম্প্রসারণটা লিখে ফেলতে পারবো সুন্দর করে। আচ্ছা, তো ভাব সম্প্রসারণের পার্ট মোটামুটি শেষ বলা যায়, যে ভাব সম্প্রসারণের জন্য মানে বেসিক আইডিয়াগুলো আমি তোমাদের দিলাম, যে আসলে জিনিসটা লিখতে হবে কিভাবে, আর তোমরা কি পড়বা, কোত্থেকে পড়বা। আচ্ছা, এখানে আরও কিছু আছে, যে গদ্যাংশের কি কি আসছে, কবিতাংশ না রে ভাই, গদ্যাংশ, যে পাপীকে নয় পাপকে ঘৃণা করো, প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। তো তোমরা এগুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখব চিঠিপত্র। হ্যাঁ, এখন চিঠিপত্রে কিন্তু চিঠি কি সেটা তোমরা সবাই জানো, তাই না? এটা তোমাদের শেখানোর কিছু নেই। তো চিঠি কিন্তু আমাদের কয়েক টাইপের আছে, অ্যান্ড কয়েক টাইপের মধ্যে এক একটা লেখার কিন্তু এক একটা স্পেসিফিক নিয়ম আছে, যে এই নিয়মগুলো ফলো করে আমাদের চিঠিগুলো লিখতে হয়। তো চলো আমরা একটা পর একটা একটু তাড়াতাড়ি করে দেখে নিই, ঠিক আছে। তো ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে, আচ্ছা, প্রথমে একটা এখানে জিনিস ঝামেলা আছে, সেটা হচ্ছে যে দাঁড়াও, এই জিনিসটা হচ্ছে এদিকে থাকবে, এখানে একটু ভুল আছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা হচ্ছে এদিকে থাকবে, দাঁড়াও, এত বিশ্রী করে লাইন দিলাম কেন, লাইনটা সুন্দর করে দিই। এই জিনিসটা কোথায় থাকবে, এই জিনিসটা হচ্ছে, ও আচ্ছা, কালো হয়ে আছে, গ্রিন করে দিই।
এই জিনিসটা হচ্ছে এখানে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করব কি দিয়ে? আমরা তারিখ, তারপরে ঠিকানা, ফার্স্টে তারিখ, এরপর আমরা ঠিকানা লিখব কোথায়? এখানে। তারপর যার উদ্দেশ্যে লিখব তাকে শ্রদ্ধেয় অমুক বা প্রিয় অমুক, এভাবে করে লিখে প্রথমে একটা প্যারা লিখবো। এখন চিঠিতে আমাদের প্যারার কোনো লিমিটেশন নাই, কারণ চিঠিতে একটা ইন্ডিপেন্ডেন্ট লেখা, তাই না? যে তুমি তোমার মা বাবার কাছে লিখতেছো বা তুমি তোমার বন্ধুর কাছে লিখতেছো, তুমি তোমার ইচ্ছার মতো লিখতে পারো, কিন্তু চিঠি মিনিমাম 3 প্যারা হইতে হবে, ঠিক আছে? চিঠির জন্য ইম্পর্টেন্ট কথা কি? চিঠির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মিনিমাম। আচ্ছা, বাংলা লিখি ন্যূনতম। ন্যূনতম বানান কি ঠিক আছে? ইংরেজিতে লিখি ভাই, মিনিমাম 3 প্যারা। ওকে, প্রথম প্যারা কি? প্রথম প্যারা হচ্ছে আমরা মানুষটাকে গ্রিট করবো যে আশা ভালো, কেমন আছেন, ভালো আছেন, আশা করি ভালো আছি, এইটা সেটা, যে আপনি আমাকে চিঠি লিখেছিলেন, আমার সম্পর্কে জানতে চেয়েছিলেন, তাই আজকে আপনার উদ্দেশ্যে লিখছি। এই একটা ইন্ট্রোডাকশন পার্ট হচ্ছে ফার্স্ট প্যারা, অ্যান্ড ফার্স্ট প্যারাটা আমরা লিখবো, এরপরে সেকেন্ড প্যারায় যাব। সেকেন্ড প্যারায় গিয়ে আমাদের যে মেইন টপিক চিঠি লেখার, সেটা নিয়ে আমরা বলবো। তো সেটা কীভাবে? আচ্ছা ঠিক আছে, এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা আছে যে চিঠির যে প্যারাগুলা, চিঠির প্যারা লেখা কিন্তু আমরা একটু এই সাইড থেকে শুরু করব, ঠিক আছে? মনে করো আমাদের এখানে একদম শুরু থেকে আসে, কিন্তু আমরা লেখার সময় এভাবে লিখবো না। মনে করো এটা হচ্ছে আমাদের পৃষ্ঠা, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম 1 নং প্রশ্ন উত্তর, তারপরে এখানে তারিখ, ঠিকানা, তারপর প্রিয় অমুক, এরপর আমরা এখান থেকে চিঠি লেখা শুরু করবো যে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। বুঝতে পারছো ব্যাপারটা? যে আমরা একদম লাইনে শুরু করবো, দেন আবার লেখার সময় আবার এখানে চলে আসবো পরের লাইনে। তো ফার্স্ট প্যারা শেষ মনে করো এখানে, তারপর আবার যখন আমরা সেকেন্ড প্যারা শুরু করবো, সেকেন্ড প্যারাটাও আমরা আবার এখান থেকে শুরু করব। বুঝছি? যে প্যারা শুরু করার আগে আমরা এরকম একটু গ্যাপ দিয়ে শুরু করবো, যাতে আমাদের প্যারাগুলো ডিস্টিংক্ট হয়, বোঝা যায় যে আমরা হচ্ছে আলাদা আলাদা প্যারায় লিখতেছি। তো এরপরে ফার্স্ট প্যারার পরে আমরা সেকেন্ড প্যারায় হচ্ছে ওই আমরা মেইনলি চিঠিটা যেটা নিয়ে লিখতেছি সেটা নিয়ে আমাদের যেমন চায় তাই লিখবো, যে হ্যাঁ আমি অনেক ভালো করে লেখাপড়া করতেছি, আমি ম্যাথ কম পারি তাই ম্যাথ বেশি করে করতেছি, সায়েন্স একটু দুর্বলতা আছে তাই সায়েন্স প্রাইভেট পড়তেছি, আমার হচ্ছে সায়েন্স পড়ার জন্য একটু টাকা পাঠান, যে প্রাইভেট টিউটরকে দেওয়া লাগবে, এইসব কথাবার্তা লিখবা, যে একটা টেস্ট পেপার কিনা লাগবে, টাকা পাঠান, হ্যান ত্যান। তো মানে যা লেখার লিখবা, তুমি চাইলে প্যারা আরও বাড়াইতে পারো। তারপরে গেল তোমার মেন বডি শেষ চিঠি, তারপরে লাস্টে কি? লাস্টে হচ্ছে লাস্টের প্যারা লিখবা। লাস্টের প্যারায় কি? যে তুমি বিদায় দিবা, ঠিক আছে? যে আশা করি আপনারা ভালো থাকবেন, আমার ছোটো বোনকে আমার আদর জানাবেন, বড়দেরকে সালাম দিবেন, হেন তেন লিখে চিঠিটা শেষ করবা। শেষ করে দেন আবার এই জিনিসটা লিখবা কোথায়? এই জিনিসটা লিখবা এখানে, ঠিক আছে? বুঝছি সবাই? এই জিনিসটা এখানে আসবে, তারপর শেষ। এখন চিঠিপত্রে খাম আঁকতে হয়, এখানে মনে হয় খাম আঁকা নাই, তো আমি তোমাদের খাম আঁকার প্রসেসটাও শিখিয়ে দিই। খাম আঁকার প্রসেস আশা করি তোমরা সবাই জানো এতদিনে, তোমরা তো হচ্ছে এতদিন ধরে লেখাপড়া করতেছো, জানার কথা, বাট স্টিল আমরা ঠিকানা নিয়ে অনেক স্ট্রাগল করি। হ্যাঁ, খামটা আমি নিজে আঁকতাম হচ্ছে সবসময় যে 3 ইঞ্চি, এটা কি আবার, আমি আঁকতাম হচ্ছে 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এইভাবে আঁকলে হচ্ছে কি বলবো, যে খামটা দেখতে সুন্দর হয়। এটাই আমার স্কুলের স্যার আমাকে এভাবে শিখাইছিল যে তোমরা এভাবে আঁকবা। তো এভাবেই আঁকছি, তো এভাবেই নাম্বার দিত সবসময়। তো এভাবে আঁকলে তোমার খামটা আঁকাটা সুন্দর হয়, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে একটা ডাক টিকিট, দাঁড়াও, এখানে হচ্ছে আমরা ডাক টিকিট দিব, এখানে লিখে দিব ডাক টিকিট, লিখে দিব ডাক টিকিট। আর মাঝখানে হচ্ছে একটু দাগ দিব, দাগ দিয়ে ডিজাইন করব। তোমরা যখন 6 ইঞ্চি আঁকবা মাঝখানে কিন্তু 3 ইঞ্চির একটা মার্ক করে রাখবা, ঠিক আছে? আমি করে রাখি নাই, তো আমি আমার আন্দাজ অনুসারে করতেছি। একটু ডিজাইন করবা। অনেকে বলো যে খালি মেয়েরা ডিজাইন করে, ছেলেরা ডিজাইন করে না। ছেলেরাও ডিজাইন করতে পারো, তোমাদের চিঠিটাও সুন্দর হবে, টিচাররা তোমাদেরও বেশি মার্ক দিবে, তাই না? মার্ক যদি বেশি পাও তাইলে কোনো শরম আছে বলো? মার্ক বেশি পাওয়া হচ্ছে উদ্দেশ্য। তারপরে এই সাইডে কি লিখবো আমরা? এই সাইডে লিখবো আমরা প্রেরক, অর্থাৎ যে চিঠিটা পাঠাবে। আর এদিকে কি লিখবো আমরা? এদিকে লিখবো প্রাপক, অর্থাৎ আমাদের খাতার বাম দিকে থাকবে প্রেরক, ডান দিকে থাকবে প্রাপক। তারপর তোমার নিজের নাম, তারপরে নিজের ঠিকানা। এখন ঠিকানা কেমনে লিখবা? ঠিকানা লিখতে গিয়ে আমরা অনেক সময় স্ট্রাগল করি, যাচ্ছে কেমনে লিখবো ঠিকানাটা। তো মনে করো যে কোনো একটা নাম্বার দিবা, মনে করো 700
32/4 এটা হচ্ছে ঠিকানার একটা জেনারেল ফরম্যাট, যাতে ঠিকানা চিন্তা করে যে ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবো এই তুই ঠিকানা কি দিছিস। এখন এটা তো এমন একটা জিনিস না যেটা তুমি পারো না, এটার জন্য তোমার ফ্রেন্ডের হেল্প লাগবে, তো তুমি হুদাই তোমার ফ্রেন্ডের জিজ্ঞাসা করতে যাবে, তোমার টিচার টান দিয়ে খাতাটা নিয়ে যাবে, কোনো দরকার আছে? এটা নিজের মতো করে ঠিকানা লিখে দিবা। প্রাপক যিনি, প্রাপকের নাম লিখবা, তার মনে করে লিখলা 113/8, ঠিক আছে লিখলা। তারপর কি লিখবা, কিছু একটা, কলেজ রোড, জেলখানা রোড, মসজিদ রোড, এরকম অনেক কিছু থাকে না, এগুলো লিখে দিবা। সব জেলায় কিন্তু এগুলো থাকে, বুঝছো? না থাকলেও কি কেউ খুঁজতে যাবে বলো? কেউ খুঁজতে যাবে না। কলেজ রোড, ঠিক আছে। তারপরে এখানে কি লিখবা, মনে করো এখানে লিখলা জেলখানা রোড, তারপরে রাতুল কই থাকে আর রাতুলের মা কই থাকে একটু দেখে নেই কোনো ঠিকানা দেওয়া আছে নাকি। আচ্ছা দেওয়া নাই, তাইলে আমরা আমাদের নিজেদের মতো লিখে দিব। মনে করো তুমি থাকো কই, তুমি থাকো মনে করো ঢাকা, ঠিক আছে লিখে দিলে ঢাকা, শেষ। তোমার মা কই থাকে, তোমার মা মনে করো থাকে ময়মনসিংহ, তো লিখে দিলাম ময়মনসিংহ, সিংহ, শেষ, দাঁড়িয়ে দিয়ে দিবা। ওকে, আর এখানে প্রত্যেকটা জিনিস লেখার পর একটা কমা দিবা আর লাস্টে দাঁড়িয়ে দিবা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভুল হওয়া যাবে না, ঠিক আছে? ডান, বুঝছি, শেষ। ব্যক্তিগত পত্র শেষ। এখানে আরেকটা ব্যক্তিগত পত্র দেওয়া আছে, এটা এখানে হবে। প্লিজ এই ভুলটা যাতে আমরা কেউ না করি, আমরা এখন এসএসসি পরীক্ষার্থী, এই ভুল করার মতো বয়স আমাদের নাই। আচ্ছা এরপর কি, এরপর হচ্ছে আমাদের আমন্ত্রণপত্র। এখন আমন্ত্রণপত্র আসার চান্সেস কম, এন্ড আমরা চাইও না যাতে আমন্ত্রণপত্র আসে, খুব বিরক্তিকর একটা জিনিস, বাট যদি চলে আসে, তাই না? তো চলো আমরা একটু দেখে নিই লেখার নিয়মটা কি। তো ফার্স্টলি এভাবে শুরু করবা যে ফার্স্টে ডেট দিবা, ডেট দিয়ে যাকে লিখতেছো তাকে এভাবে সুধি বলে সম্বোধন করে তোমার কি প্রোগ্রাম সেটা লিখবা, যে আগামী এত তারিখে আমরা হচ্ছে এতটায় এই প্রোগ্রাম এই অনুষ্ঠান আয়োজন করছি, এখানে অমুক প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং আপনার উপস্থিতি যে আমাদের কাছে একান্ত কাম্য, বা এই যে আপনার উপস্থিতিতে আমাদের আয়োজন সফল হোক এটাই আমাদের কামনা, এটা সেটা লিখে তোমার নিজের পরিচয়টা দিবা, যে তুমি কে। তুমি যদি একটা মনে করো সাংস্কৃতিক সংগঠনে তুমি একটা কি বলবো জেনারেল সেক্রেটারি কি জানি বলে, সাধারণ সম্পাদক, মানে তুমি যেটা ওখানে লেখা থাকবে, ও আচ্ছা বলাই আছে যে তুমি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, হ্যাঁ, তো এইভাবে লিখে দিবা যে ময়মনসিংহ জেলা স্কুল ছাত্র সাংস্কৃতিক সম্পাদক ময়মনসিংহ জেলা স্কুল ছাত্র সংসদ, বুঝছো? তো এইভাবে লিখে তারপরে হচ্ছে তোমার একটা অনুষ্ঠান সূচি দিতে হবে, যে এটার মেন পার্ট হচ্ছে এটাকে হচ্ছে নর্মালি একটা ইয়ার মতো আমন্ত্রণপত্র, কিন্তু লেখা কঠিন কিছু নেই, এটা নর্মাল একটা কি বলে আবেদনপত্রের মতোই, যে আমরা নর্মাল একটা চিঠির মতো করে লিখবো, দেন হচ্ছে এটা স্পেশাল কি, স্পেশাল হচ্ছে অনুষ্ঠান সূচিটা। তো লাস্টে আমরা অনুষ্ঠান সূচি দিয়ে দিব, যে অনুষ্ঠান সূচি দেন এতটাই কি হবে, এতটাই কি হবে, এতটাই কি হবে, এটা তোমরা নিজেদের মতো একটা সেন্স খাটায় লিখে দিবা, যে যেই ধরনের অনুষ্ঠান সেই অনুযায়ী, ঠিক আছে? এখানে কি অনুষ্ঠান, এখানে অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, তাইলে এখানে একটু রবীন্দ্রসঙ্গীত গাওয়া টাওয়া হবে। তো এভাবে যে অতিথিবৃন্দের আসন গ্রহণ, তারপরে উদ্বোধনী বক্তব্য, উদ্বোধনী সঙ্গীত, এইটা সেইটা, পুরস্কার বিতরণে একটা কম্পিটিশন রেখা দিতে পারো, যে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, তারপরে তার 1 ঘন্টা পরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, তারপরে হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপ্তি ঘোষণা, শেষ। সবটা 1 পেজে লিখবা, ঠিক আছে? এখানে 2টা আলাদা স্লাইডে আছে, বাট তোমরা লেখার সময় 1 পেজে লিখবা। আচ্ছা ঠিক আছে, তাইলে আমন্ত্রণপত্র এখানে আরও দেওয়া আছে, তোমরা জাস্ট বোর্ডে যা আসছে ওগুলাই পড়ে ফেলবা, বুঝছো? এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার কিছু নাই। আর কি আছে দেখি, এখানে বক্স করে লিখছে, তোমরা চাইলে বক্স করেও লিখতে পারো, এটা মাস্ট না, বাট বক্স করে লিখলে তোমার লেখাটা সুন্দর দেখে। আচ্ছা আমি রেকমেন্ড করবো বক্স করে লিখবা, বক্স করে লিখলে আলাদা করে চোখে পড়বে, বুঝছো? বক্স করে লিখবা। আমন্ত্রণপত্রই তো শেষ হয় না। অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। আচ্ছা এবার কি আবেদনপত্র। আবেদনপত্র তোমরা সবাই লিখতে পারো, তাই না? আবেদনপত্র তো আমরা ছোট থেকে লিখে আসতেছি, কই যাই আমি আবার। আচ্ছা আবেদনপত্র কীভাবে লিখবো? আবেদনপত্র লিখবো, ফার্স্টে ডেট দিব, ডেট দিয়ে লিখবো বরাবর, এখানে বরাবর লিখতে হবে, ঠিক আছে? বরাবর, বরাবর প্রধান শিক্ষক, তারপর তোমার স্কুলের নাম, তারপর এখানে একটা দাঁড়িয়ে দিবা, ঠিক আছে? খুলনা এটা লিখে দাঁড়িয়ে দিবা, তারপর বিষয়, তারপর এই যে মহোদয় বা হচ্ছে জনাব, এই ধরনের কিছু একটা লিখে আমরা শুরু করব। আমি চিঠি লেখার সময় কি শিখাইছিলাম, যে প্যারাটা হচ্ছে আমাদের একটু
ডান দিকে চাপায় শুরু করতে হবে, তাই না? কিন্তু আমরা যখন আবেদনপত্র লিখবো, আবেদনপত্র লেখার সময় আমরা সেটা না করে মনে করে এখানে লিখলাম আমরা যে জনাব, লিখে একদম সেই মার্জিনের পাশ থেকে আমরা লেখা শুরু করবো, ঠিক আছে? আবেদনপত্রের সিস্টেমটা একটু ডিফারেন্ট, যে একদম এখান থেকেই শুরু করবে, যেটা একটা ফর্মাল রাইটিং। ওকে, গেল। তো তারপরে কি, যে তুমি নিজের পরিচয় দিবা যে হ্যাঁ আমি হচ্ছে একজন নিয়মিত ছাত্রী, আমি ওই দিন এই কারণে স্কুলে আসতে পারি নাই, স্কুলে না আসার কারণ মানে অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে স্কুলে আসতে পারি নাই, হ্যাঁ তেন লিখে তারপরে হচ্ছে বলবা যে হ্যাঁ প্রমাণপত্র, যে তোমার প্রেসক্রিপশন ভুয়া প্রেসক্রিপশনও হইতে পারে, এনিওয়েজ। আচ্ছা, তো এই ধরনের লিখে শেষ করে দিবা যে বিনীত নিবেদন এই যে উপযুক্ত বিষয় বিবেচনা করে আমাকে ছুটি কি জানি বলে মঞ্জুর করে বাধিত করিবেন, হেন তেন এসব লিখে শেষ, ঠিক আছে? আবেদনপত্র সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি। আমি সবসময় দোয়া করতাম আল্লাহ যাতে আবেদনপত্র আসে, প্লিজ আবেদনপত্রের মতো সহজ আর কিছু নাই। তারপরে তোমার নাম ধাম লিখে দাঁড়িয়ে দিবা লাস্টে, শেষ। বিনয় আবনত বা নিবেদক এই টাইপের কিছু একটা লিখলেই হয়ে যাবে। ওকে, আবেদনপত্র গেলে। আবেদনপত্র তো একদম ইজি জিনিস, আবেদনপত্র বেশি বড় করারও দরকার নেই। নর্মাল চিঠি একটু বড় করবা, মনে করো 3 পেজ লিখবা, ঠিক আছে? কিন্তু তোমার যেগুলো ফর্মাল রাইটিং আছে, ফর্মাল রাইটিংগুলো কিন্তু ইজি। কেন ইজি? কারণ তোমার বেশি লেখা লাগে। যেমন আবেদনপত্র, আমন্ত্রণপত্র তো বড় করাই যাবে না। আমন্ত্রণপত্র কেমন হয় বলতো? আমন্ত্রণপত্র একটা কার্ডের মতো হয় না? মনে করো এই যে এই সাইজের একটা কার্ড থাকে, যে এই কার্ডের মধ্যে হচ্ছে সব লেখা থাকে, তাই না? তো আমন্ত্রণপত্র তো এরকম হয়। আমন্ত্রণপত্র বড় করে লেখার কিছু নাই। অ্যান্ড সেম গোজ ফর আবেদনপত্র। আবেদনপত্র তো তুমি তাকে অনেকগুলা, তোমার স্কুলে হেডমাস্টারকে তো অনেকগুলা পেজ একসাথে স্টেপলার করে ধরাইতে পারবে না। না, নেন আপনি আধা ঘন্টা বসে বসে আমার অ্যাপ্লিকেশন পড়েন, এরপরে তোমার অ্যাপ্লিকেশন তোমার ফেরত দিয়ে দিবে। তো অ্যাপ্লিকেশনও ছোট করে লিখতে হয়। আচ্ছা, তারপরে আরেকটা কেস, আরেকটা হচ্ছে ব্যবসায়িক পত্র। এখন এই জিনিসগুলো না আসলে খুবই ইজি, বুঝছো? কিন্তু আমরা এগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার না দেখে, এগুলোর সাথে আমরা ইউজ টু না দেখে আমাদের কাছে হচ্ছে এগুলো একটু টাফ মনে হয়, যে আল্লাহ এটা আসলে কী করবো, এটা আসলে কী করবো। আসলে কিন্তু এগুলোই সবচেয়ে ইজি। তো ব্যবসায়িক পত্র কি, যে তুমি যে কোনো একটা ব্যবসায়িক উদ্দেশ্যে কারোর কাছে চিঠি লিখতেছো। কারণ চিঠি লেখার বেসিক নিয়মগুলো তো একই রকমের, তাই না? আমরা তারিখ দিয়ে শুরু করবো, তারপরে হচ্ছে ঠিকানা লিখবো, এই যে আচ্ছা কার বরাবর লিখতেছো সেটাও লিখে দিবা। যে এখানে কি বলা হয়েছে, যে ঢাকা প্রকাশনী বিক্রয় কর্মকর্তা বরাবর। তাহলে বিক্রয় কর্মকর্তাকে ইংরেজিতেই বলছে ম্যানেজার। তো ম্যানেজার পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড, তারপরে ঠিকানা, তারপর বিষয়। ব্যবসায়িক পত্রে বিষয় লিখতে হয়। তারপরে একটা নর্মাল আবেদনপত্রের মতোই তুমি তাকে সম্ভাষণ জানায় তোমার যে উদ্দেশ্যটা লিখে দিবা। তারপরে তোমার এই যেভাবে পরিচয় লিখে শেষ করবা। তারপর হচ্ছে বইয়ের লিস্ট লিখে দিবা, যে তোমার যে উদ্দেশ্যে পাঠাইতেছো সেই বিষয়ক যদি কোনো লিস্ট সংযুক্ত করা লাগে সেটা জাস্ট সংযুক্ত করে দিবা। ওকে, ডান। এই যে বইয়ের তালিকা শেষ। তাহলে ব্যবসায়িক পত্র আমরা বুঝি। ব্যবসায়িক পত্র কিন্তু কমপ্লিকেটেড কিছু না, একদম নর্মালের মতোই, জাস্ট শুরু করবা, দেন হচ্ছে কার উদ্দেশ্যে লিখতেছো সেটা লিখবা আবেদনপত্রের মতো, তারপর হচ্ছে বিষয় দিয়ে, মানে একটা ফর্মাল রাইটিং যেরকম হয় একদম সেম। আর যদি কোনো লিস্ট বা কোনো একটা তোমার ডকুমেন্ট শেষে সংযুক্ত করা লাগে ওইটাও সুন্দর করে লিখে দিবা। তাহলে আমরা কি ডিফারেন্স কি দেখলাম বলো তো? যে আমাদের আবেদনপত্রের ক্ষেত্রে তো আমরা একদম নর্মালি লিখতেছি একটা আবেদনপত্র। ব্যবসায়িক পত্রের ক্ষেত্রে এরকম আমাদের কোনো লিস্ট সংযুক্ত করা লাগলে আমরা একটা লিস্ট সংযুক্ত করে দিচ্ছি। আমন্ত্রণপত্রের ক্ষেত্রে আমরা আমাদের অনুষ্ঠান সূচিটা সংযুক্ত করে দিচ্ছি, তাই না? আচ্ছা, তাইলে আমাদের চিঠিপত্রের ঘটনা মোটামুটি শেষ। এবার আমরা চলে যাব যে জিনিসটা নিয়ে আমরা সবচেয়ে প্যারা খাই, সেটা হচ্ছে প্রবন্ধ। এখন কথা হচ্ছে যে প্রবন্ধ নিয়ে তোমাদেরকে আমি কি পড়াবো তোমরা বলো? প্রবন্ধ নিয়ে কিন্তু আমি তোমাদের ধরে ধরে প্রবন্ধগুলো পড়াই দিতে পারবো না, তোমাদের দরকারও নাই এবং এই কাজটা সম্ভব না। আমি তোমাদের বলবো যে প্রবন্ধ তোমরা কিভাবে লিখবা। প্রবন্ধ পয়েন্ট করে লিখতে হয়, এটা তোমরা সবাই জানো, তাই না? প্রবন্ধ পয়েন্ট করে লিখতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু পয়েন্ট কি তুমি পরীক্ষার হলে গিয়ে বানাবা? আমি যে এতবার বললাম যে হ্যাঁ মুখস্থ করবা না, মুখস্থ করবা না, মুখস্থ করবা না। প্রবন্ধের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মুখস্থ করতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে মানে জোর দিব যে পয়েন্টগুলো তোমরা মুখস্থ রাখো। পয়েন্ট মুখস্থ করব, ঠিক আছে? কারণ আমাদের এসএসসি লেভেলে রচনাগুলো একটু বড় করে লিখতে হয়। মনে করো একটা রচনায় তুমি একটু বেশি করে, পারলে 10টা 15টা, বা যদি আরও বাড়ানো যায় আরও বেশি করে পয়েন্ট দেবে। এখন কিছু কিছু রচনা আছে বাড়ানোর জায়গা নেই, সেগুলো বাদ, মানে সেগুলো বাদ আছে, মানে সেগুলোর কথা আলাদা। যে কম পয়েন্ট হলে আমরা কম পয়েন্টে লিখবো, কিন্তু যেগুলোয় পয়েন্ট বাড়ানো যায় আমরা সেগুলো বেশি করে পয়েন্ট দেবো। কারণ দেখো, যেহেতু আমরা রচনাটা মুখস্থ করতেছি না,
তো আমাদের কি হইতেছে যে লেখার সময় হয়তো আমরা এত বেশি 15 পেজ 20 পেজ লেখার মতো এত খুঁজে পাবো না। তাহলে আমরা যদি 15টা পয়েন্ট লিখি, আমরা একটা পয়েন্ট নিয়ে যদি আধা পেজ বা আধা পেজের বেশি লিখি, তাইলে কিন্তু আমাদের অনেকখানি লেখা হয়ে যাচ্ছে। তাই তোমাদের যেগুলো বোর্ডে আসছে, তোমাদের আমি কাজ দিলাম যে যেগুলো হচ্ছে তোমাদের বোর্ডে আসছে রচনা, সেগুলো নিয়ে তোমরা বসবা এবং সেগুলোর পয়েন্টগুলো খাতায় আলাদা করে নোট করবা, ঠিক আছে? পয়েন্ট মুখস্থ করবো। আরেকটা কি, রচনায় কবিতা দিতে হবে। অবশ্যই অবশ্যই তুমি পারলে প্রত্যেকটা পয়েন্টে একটা করে, পারলে প্রত্যেকটা পয়েন্টে 2টা করে কবিতা দিবা। যেমন ধর্ম লেখার ক্ষেত্রে, আমি তোমাদের ধর্ম পড়াচ্ছি না, তাও ধর্ম লেখার ক্ষেত্রে একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস কি, যে আমাদের বইয়ের মধ্যে যে কোরআনের আয়াত, হাদিসের লাইন যেগুলো থাকে, ওগুলো হচ্ছে দিলে বেশি নাম্বার পাওয়া যায়। সেমভাবে প্রবন্ধের ক্ষেত্রে তুমি যদি কবিতা লিখো তখন তোমাকে বেশি মার্ক দেবে। তাহলে ভাব সম্প্রসারণে আমরা কবিতা লিখবো না, কিন্তু প্রবন্ধের ক্ষেত্রে আমরা কবিতা লিখবো। এবং কোথায় কি কবিতা লিখবো এটা তুমি পরীক্ষার হলে বসে রচনা করবা না, এটাও আগে থেকে ফিক্স করে যাবা যে আমি এইটার এখানে এই কবিতা লিখবো। তাহলে রচনার ক্ষেত্রে আমাদের পরীক্ষার আগে রিভিশনটা কি বা প্রিপারেশনটা কি? প্রিপারেশন হচ্ছে আমাদের পয়েন্ট মনে রাখা, প্রিপারেশন হচ্ছে আমাদের কবিতার লাইন ডিটারমাইন করে রাখা যে আমরা কোনটা কোথায় লিখবো, ঠিক আছে? কবিতার লাইন ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কবিতার লাইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কবিতার লাইন মানে অবশ্যই অবশ্যই দেওয়া উচিত। এখন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কবিতা দেওয়ার জায়গা থাকে না, ওগুলা বাদ, বাট যেখানে যেখানে দেওয়া যায় অ্যান্ড আমরা সেখানে সেখানে দিব যত বেশি পারি। আরেকটা হচ্ছে যে আমাদের রচনাগুলো একটু যতটা সম্ভব বড় করে লিখতে হবে। যে পরীক্ষার হলে বের হয়ে, পরীক্ষা থেকে বের হয়ে দেখবা যে টপাররা বলতেছে যে হ্যাঁ আমি তো 20 পেজ লিখছি, আমি তো 25 পেজ লিখছি। তো 20-25 পেজ তুমি লিখতে না পারলে না লিখলেও চলবে, বাট যাতে বড় হয়, অ্যাটলিস্ট যাতে 12 পেজ 15 পেজ যাতে হয়। হ্যাঁ, আমি নিজেও এমনিই লিখতাম, এই জন্য আমি তোমাদের বলতেছি। মানে এগুলো একদম মানে আমি তোমাদের যত কিছু বললাম রিটেন পার্ট নিয়ে, সব কিছু আমি নিজে যেভাবে লিখতাম, আমি যেভাবে লিখে নাম্বার পাইতাম, আমি কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলতেছি, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, রচনাটা যথাসম্ভব বড় করার চেষ্টা করব। আর কি, আর হচ্ছে যে আমরা বোর্ডে যতগুলো রচনা আসছে সেই রচনাগুলো একটু পড়ে ফেলবো, একটু আইডিয়া নিয়ে রাখবো, যাতে পরীক্ষার আগে আমাদের প্যারা নেওয়া না লাগে। অ্যান্ড এগুলো পড়া নিয়ে আসলে অত বেশি টেনশন নেওয়ার কিছু নেই, যেগুলো আমরা কখন পড়বো, যে আমাদের তো এখন পরীক্ষাটা একটু পিছিয়ে আসতে, না আমাদের অনেক সময় আছে। অ্যান্ড এগুলোতে এমন জিনিস আছে তোমার অনেক ব্রেন ওয়ার্ক করতে হইতেছে, অনেক ব্রেন স্টর্মিং করতে হইতেছে, অনেক বোঝা লাগতেছে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা লাগতেছে, ম্যাথের মতো ফিজিক্সের মতো, এমন তো কিছু নাই, তাই না? তো যখন মনে করো তুমি টায়ার্ড হয়ে গেছো আর পড়তে ভালো লাগতেছে না, বা রাতের বেলা ঘুম আসতেছে না, না ঘুম আসলে কিন্তু দেখবা পড়তে গেলে ঘুম চলে আসে। তো তুমি যদি না ঘুম আসতেছে না তাই শুয়ে শুয়ে ম্যাথ করতে যাও, দেখবা তোমার ঘুম আরও চলে যাবে। কিন্তু শুয়ে শুয়ে বাংলা পড়বা, তাহলে দেখবা বোর হয়ে এমনিই ঘুমায় যাবা। বুঝছো? রচনা পড়বা, রচনা পড়লে বোর হয়ে এমনিই ঘুমায় যাবা। তো যখন এরকম আমাদের একটু ফ্রি টাইম, যখন আমরা অনেকক্ষণ অন্য সাবজেক্ট পড়ে টায়ার্ড হয়ে গেছি, অ্যান্ড আমি কখন বাংলা পড়তাম যে মনে করো যে একটু মানে লাইক গ্যাপ ফিল করার জন্য। কোন গ্যাপ? পড়ার গ্যাপ না, সময়ের গ্যাপ, যে আমি পড়ছি আমার আর ভালো লাগতেছে না, কিন্তু এই টাইমটা আমার পড়তে হবে, এই টাইমটা না পড়লে আমি পিছায় যাবো। এই টাইমটা না পড়লে আমি সময়ের পড়াটা সময় কমপ্লিট করে ফেলতে পারবো না, কিন্তু আবার আমার পড়তে ইচ্ছাও করতেছে না, আবার না পড়লে আমার গিল্টি ফিলও হইতেছে। তো আমি কী করবো? বাংলা পড়তাম। ঠিক আছে, ইজি, পড়তেও কষ্ট নাই এবং সময় আমার পড়াও হইতেছে। তো এভাবে করে তোমরা একটু গ্যাপে গ্যাপে জিনিসগুলো পড়ে ফেলবা, ওকে? তাইলে তোমাদের শেষ। আর কি, তোমাদের আমার এটাই বলার ছিল রচনা নিয়ে, কারণ রচনা তো আমি তোমাদের পয়েন্ট বাই পয়েন্ট তো আর দেখাই দেওয়ার কিছু নেই। তো রচনাটা তোমরা কীভাবে লিখবে আর কীভাবে লিখলে সুন্দর হবে সেটা নিয়ে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করলাম। তো আমি সরাসরি আমাদের লাস্ট স্লাইডে চলে যাই। আর লাস্ট স্লাইড ইজ থ্যাংক ইউ। এতক্ষণ কষ্ট করে তোমরা ক্লাস করছো তার জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ। অ্যান্ড আমি তোমাদের ক্লাসে তোমাদের আমাকেও থ্যাংক ইউ বলো। ইউর ওয়েলকাম। এনিওয়েজ, তো আশা করি তোমাদের এই যে জিনিসগুলো যেগুলো আমি বললাম এগুলো তোমরা একটু মেনে চলার ট্রাই করবা, যে জিনিসগুলো একটু দেখে রাখবা, আইডিয়া নিয়ে রাখবা, বুঝে রাখবা যে কীভাবে কীভাবে লিখতে হয়, যতটুকু সম্ভব বড় করে লিখবে। এবং তোমরা মডেল টেস্টগুলো দিবা, যে তোমাদের স্কুলে যদি মডেল টেস্ট হয় সেগুলো দিবা। তোমরা যদি অন্য কোথাও মডেল টেস্ট দিতে চাও দিতে পারো, মানে যাতে তোমাদের প্র্যাকটিসটা হয়। হ্যাঁ, তুমি একবারও লিখো না এই রচনা, একবারও লিখো না ভাব সম্প্রসারণ, তুমি হঠাৎ করে এসএসসির হলে গিয়ে কিন্তু লিখতে পারবা না। তাই জিনিসগুলো একটু প্র্যাকটিসে রাখবা। অ্যান্ড বাসায় বসে রচনা লিখবা এই বুদ্ধি আমি তোমাদের দিবই না, এটার দরকার নাই। বাসায় বসে লেখাচ্ছে সব স্কুলে কিন্তু 2-3টা করে মডেল টেস্ট হয়। তো তোমরা স্কুলের মডেল টেস্টগুলোই, কারণ লাস্টে কি হয় আমরা এসএসসির আগে মডেল টেস্টগুলো সিরিয়াসলি দিই না, যে এখন তো এটা দিয়ে তো আমার রোল এর কিছু হবে না, এই পরীক্ষার তো কোনো দাম নেই, তাই পরীক্ষা না দেই। নো, প্লিজ এই কাজটা করবা না। স্কুলের মডেল টেস্টগুলোই তোমরা ভালো করে সিরিয়াসলি দিবা, ঠিক আছে? তোমার এটা ইম্প্যাক্ট ফেলুক আর না ফেলুক, এটা কিন্তু ইম্প্যাক্ট ফেলতেছে। ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হচ্ছে তোমার প্র্যাকটিস হচ্ছে, এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট কিন্তু আর নাই। অ্যান্ড আমাদের কিন্তু এসএসসিতে বাংলায় কিন্তু মানুষের A+ মিস যায় সবচেয়ে বেশি। বাংলাটাকে আমরা অবহেলা করি যে ইজি, পরে পড়বো না, কম পড়বো, এগুলো করে A+টা কিন্তু মিস যায়, ঠিক আছে? এটা যাতে না হয়, ওকে?
তাহলে আশা করি সবাই অনেক ভালো করে প্রিপারেশন নিবা। দেখা হচ্ছে সামনে ইনশাল্লাহ। টাটা।